জয় হিন্দ বন্ধুরা, আবার আজকে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। যে অঙ্কগুলো আমাদের গত 23/2/2024 মর্নিং শিফট 9টা থেকে 10টাতে পড়েছিল এসএসসি জিডি কনস্টেবলের। আজকে আমাদের ক্লাসের চতুর্থ ক্লাস বা চতুর্থ দিন। গত ক্লাসের সঠিক উত্তরদাতা হলো এনএসজি কুনাল। তুমি আবার জিতে গিয়েছো 20 টাকা, ফোনপের মাধ্যমে তোমাকে সেটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন আমরা দেখি। প্রথম কোশ্চেন আমাদেরকে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 1 আমাদের কাছে বলা আছে কি, যে 9/4, 21/10 আর 63/20 এদের লসাগু কত, এটা আমাদেরকে বলছে। দেখো, এদের লসাগু আমরা বার করবো কি করে? লসাগু যখনই করব তখনই আমরা কি করব, লবগুলোর লসাগু, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু। তাহলে লবগুলির লসাগু 9, 21 আর 63 লসাগু হবে 63, আর 4, 10 আর 20 গসাগু হবে 2। তাহলে আমার উত্তর হয়ে গেল এখানে 63/2। যদি আমরা গসাগু করতাম তাহলে আমরা কি করতাম? গসাগু করলে আমরা করতাম লবগুলির গসাগু আর হরগুলির লসাগু। যেটা করতে বলবে আমাদের সেটা আমরা লবগুলোর সেই কাজটাই করব। যেমন লসাগু বলেছিল, লবগুলোর আমরা লসাগু করলাম। যদি গসাগু বলতো আমরা লবগুলোর গসাগু করতাম। আর বাকি পড়ে রয়েছে হর, হরের তার অপোজিটটা করে দিতাম। ঠিক আছে, এটা গেল কোশ্চেন নাম্বার 1। তো চলো কোশ্চেন নাম্বার 2 আমরা দেখি। কোশ্চেন নাম্বার 2 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 2 আমাদের কাছে বলা আছে, যদি একটি সংখ্যা R1 অন্য একটি সংখ্যা R2 এর থেকে 13% কম হয়। R1 আর R2 দুটো সংখ্যা আছে, R1 R2 এর চেয়ে 13% কম। তার মানে এটা কত? এটা হয়ে যাচ্ছে তোমার 87। R2 যদি 100% হয় তাহলে R1 হবে 87, কারণ 100 থেকে 13% কম মানে 87 হবে। এবার কি বলে দিয়েছে, R2 এর মান 56 50% বেশি। R2 এর মান হলো 56 থেকে 50% বেশি। তার মানে R2 এর মানটা কত এখানে? 56। তার সঙ্গে 56 50% মানে কত? 2800। তার মানে R2 এর মানটা আমরা পেয়ে যাবো এখানে কত? 8 আর 6 14 4 আর 5 6 7 8 মানে 8400। এটা পেয়ে গেলাম আমরা R2 এর মান, যেটা আমাদের 100 বলা আছে। আর R1 এর মানটা কি? এরই 87%। তাহলে 8400 এর 87% যখন আমরা বার করব, ঠিক আছে, তখন আমরা উত্তর পাবো 7308। এটা আমি অপশন দেখে করলাম। কি করে করলাম দেখো, এখানে অপশনে যখন আমরা এই গুণটা করবো না, 7 4 7 28, তার মানে এককের ঘরে আমরা 8 পাবো, তাই না? আর অপশনে একটা সংখ্যাতেও নাই এককের ঘরে 8, শুধুমাত্র অপশন সি ছাড়া। অপশন সি ছাড়া কোনো কোশ্চেনটাই এমন নাই যেখানে আমাদের এককের ঘরের সংখ্যা 8 পাবো। তাহলে আমার উত্তর হয়ে গেল 7308। ঠিক আছে, চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 3 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 3 আমাদের কাছে বলা আছে একটা সরল। সরলটা কিরকম দিয়েছে দেখি। 555 যুক্ত 44 গণিত 2 ভাজিত 11 মাইনাস 25 গণিত 3, এটা আমার বলা আছে সরলটা। এবার সরলগুলো যেগুলো আছে না, বদমাশ রুল অনুযায়ী করবো, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমরা একটু কেটে নিই এটা আর এইটাকে আমি 555 লিখে দিলাম। এই 44 গণিত 2 ভাজিত 11 মানে কি? 44 গণিত 2/11, 4 11 44 মানে 4 দুগুণে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8। এই যে এই জায়গাটা করে আমরা 8 পেয়ে যাচ্ছি, আর 25-এর সঙ্গে 3 গুণ করে আমরা পেয়ে যাবো এখানে 75 মানে -75। তার মানে এখানে আমরা করবোটা কি? 555 যুক্ত 8 মাইনাস 75, 555 যুক্ত 8 মাইনাস 75। তার মানে আমি কত পাবো? 5 আর 8 13 3, 5 আর 1 6 563 মাইনাস 75। তার মানে 5
আর কয় 13, 8 5 13 মানে 488। আমরা এখানে পেয়ে যাব 488। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। এবার চলো কোশ্চেন নাম্বার 4 নিয়ে আমরা আলোচনা করি। কোশ্চেন নাম্বার 4 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 4 আমাদের বলা আছে 28টি সংখ্যার ঘর হলো 110, এদের সঙ্গে বি যোগ করা হলে 128 হয়, বি এর মান কত? 28টা সংখ্যা আছে, 28টা সংখ্যার গড় বলা আছে, সংখ্যার গড় বলা আছে কত? 110। এই অঙ্কটা একটু আমি ভালো করে বোঝাই, এই উত্তর হবে 18। কি করে হচ্ছে একটু দেখাই। 28টা সংখ্যা আছে আমার, এমন করে 28টা সংখ্যা আছে, এদের আমি গড় করেছি, গড় আমি পেয়েছি 110। এবার প্রত্যেকটার সঙ্গে যখন আমি বি করে যোগ করব, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে বি করে যখন আমি যোগ করে দিচ্ছি, প্রত্যেকটা 28টা সংখ্যার সঙ্গে বি 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 করে যোগ হবে, তখন আমার গড় হয়ে যাচ্ছে 110 যুক্ত বি। এটাই তখন গড় হবে, কারণ সংখ্যাগুলোর সঙ্গে যে সংখ্যাটা যোগ হয় গড়ের সঙ্গে সেই সংখ্যাটাই যোগ হবে। যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, গুণের ক্ষেত্রে গুণ, ভাগের ক্ষেত্রে ভাগ, আগে বলেছি। তাহলে এখানে আমার নতুন গড় দাঁড়াচ্ছে 110 প্লাস বি, 110 প্লাস বি, সেটাই তো বলা আছে 128। তাহলে এখানে বি এর মানটা কত পাবো? 128 মাইনাস 110, মানে আমি পাবো 18। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখি। কোশ্চেন নাম্বার 5 আমাদের কাছে কি বলা আছে? এই যে এই অঙ্কটা আমি কিন্তু এই কোশ্চেন নাম্বার 4টা আমি কিন্তু এর আগের ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি একটা উদাহরণের সঙ্গে। যারা এই কোশ্চেনটা একটু অসুবিধা হলে বুঝতে, তোমরা এর আগের ভিডিওটা দেখে নাও, এইরকমই একটা অঙ্ক আমি ভালোভাবে ডিটেলসে করে বুঝিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 5 বলা আছে কি, সমান্তরাল ট্র্যাকে 390 ও 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে যথাক্রমে 78 কিলোমিটার পার আওয়ার আর 66 কিলোমিটার পার আওয়ার বেগে চলেছে। তাদের একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো আমরা এবার কি করছি। একটা ট্রেন আছে, এই ট্রেনটা কোশ্চেন নাম্বার এটা 5, এই ট্রেনটার দৈর্ঘ্য কত বলা আছে? 390 মিটার। আর এইখানে আর একটা ট্রেন আছে, এই ট্রেনটার দৈর্ঘ্য কত বলা আছে? 250 মিটার। যখন একটা ট্রেন আর একটা ট্রেন, দুটো ট্রেনই নিজেদেরকে যখন বিপরীত দিকে গতিশীল, এই ট্রেনটা চলছে এইদিকে, এই ট্রেনটা চলছে এইদিকে, এবার যখন দুজন দুজনকে ক্রস করবে, যখন সম্পূর্ণ দুজন দুজনকে ক্রস করে বেরিয়ে যাবে বা অতিক্রম করবে, তখন কি করবে? এই 390, এই ট্রেনটা এতটা দৈর্ঘ্য যাবে, আবার এই ট্রেনটাও এতটা দৈর্ঘ্য যাবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কতটা তার দিকে যেতে হচ্ছে? দৈর্ঘ্য বা দূরত্ব, দৈর্ঘ্য বা দূরত্ব হচ্ছে কত? 390 প্লাস 250, তার মানে 0, 9 5 14, 4, 3 হাতে 5 একে 6, মানে 640 মিটার তারা যাচ্ছে। আর এই ট্রেনটার গতিবেগ কত ছিল? প্রথম ট্রেনটির গতিবেগ ছিল 78 কিমি, 78 কিমি পার আওয়ার। আর এই ট্রেনটার গতিবেগ কত ছিল? 66 কিমি পার আওয়ার। তাহলে যখন তারা বিপরীত দিকে গতিশীল, তখন রিলেটিভ স্পিডটা কি হবে? তাদের গতিবেগের যোগফল হবে। তাহলে এখানে গতিবেগটা আমি কত পাবো? গতিবেগ আমি পাবো 78 প্লাস 66, 8 আর 6 14, 4 হাতের 1, 7 আর 8 আর 6 14, 4 হাতের 1, 7 আর 6 13, আর 1 14, মানে 144 কিমি পার ঘন্টা, 144 কিমি পার ঘন্টা। আর 640টা মিটার, 640টা আমি পেয়ে গেছি মিটার। দেখো আমরা এবার যখন সময় বার করবো না, তখন দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, কিন্তু দূরত্বটা আছে মিটারে আর গতিবেগটা আছে কিমি পার আওয়ারে। তাহলে আমি কি করব? গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 144কে মিটার পার সেকেন্ডে যখনই যাব আমরা 5/18 দিয়ে আমি ভাগ করে দেবো, গুণ করে দেবো। 8 18 144, মানে 5 8 40 মিটার পার সেকেন্ড। যেই ট্রেন দুটির গতিবেগ যেটা ছিল 144 কিমি পার ঘন্টা, কিমিতে যেটা 144, মিটারে সেটা 40। এবার তুমি আরামসে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, 640কে 40 দিয়ে ভাগ করে দাও, 4 × 64, তার মানে 16 সেকেন্ড। এখানে উত্তর হবে যে একটা এই ট্রেনটা প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনকে বা দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনকে অতিক্রম করতে টাইম লাগাবে 16 সেকেন্ড। এখানে কিছু জিনিস যেগুলো মিস্টেক করে, মনে রাখবে এই দূরত্ব সবসময় প্লাস হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, বিপরীত দিক হলে গতিবেগ গুলো যোগ হয়, রিলেটিভ স্পিডটা যোগ হয়। আর একই দিকে যদি গতিশীল হয়, তখন রিলেটিভ স্পিডটা কি হবে? মাইনাস হবে। ঠিক আছে,
চলো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6 নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 6 আমাদের কাছে কি বলা আছে? এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলে দিয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা জমা ছিল, 1200 টাকা জমা ছিল, 4 বছর পর এটি 1400 টাকা হয়েছে, 4 বছরে সেটি 1400 টাকা হয়েছে। এই 1200 টাকা 4 বছর ধরে জমা থাকার জন্য 1400 টাকা হয়েছে। তাহলে এটা যদি আসল হয়, এটা সুদ আসল, তাহলে সুদ কত হবে? সুদ হবে 1400 মাইনাস 1200, মানে 200 টাকা সুদ হবে। ঠিক আছে, এখানে সুদের হার বার করতে বলেছে, আর 4 তো এটা তো সময়, সুদের হার বার করতে বলেছে। আমি বলেছি ভিডিওতে আগে যে সুদ যদি পেয়ে যায় তখন আমাদের আর কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে সুদের সঙ্গে আমি 100 গুণ করে দেবো, নিচে আসল বসবে 1200, তার সঙ্গে সময় বসবে 4, তাহলে সুদের হার পেয়ে যাবো। সুদের সঙ্গে 100 গুণ, নিচে যে দুটো থাকবে পড়ে সেই দুটো বসবে, আসল বসবে আর সময় বসবে, তাহলে সুদের হারটা বার করে নেবো আমরা। তাহলে এবার কাটাকুটি করো, চলো এবার 4 দিয়ে কাটো 50, 2 দিয়ে 25, 2 দিয়ে 6, 25/6, 25/6 মানে হচ্ছে 4 পয়েন্ট সামথিং, 4 6 24, এখানে 4 পয়েন্ট সামথিং মানে 4.17%। এটা অপশন নাম্বার এ তে দেওয়া আছে। তুমি এখানে বুঝে নিচ্ছ 6 দিয়ে যখনই 25 কে ভাগ করবে 4 আসবে, কোন অপশনে 4 আছে। ঠিক আছে, এমনি করে তুমি সময়টাকে অনেক কমাতে পারবে। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6, সুদের হার হয়ে যাচ্ছে 4.17%। এবার চলো কোশ্চেন নাম্বার 7 নিয়ে আমরা আলোচনা করি। কোশ্চেন নাম্বার 7 আমাদের কাছে কি বলা আছে, বলছে একটি পণ্যের মুদ্রিত মূল্য 9600 টাকা, বিক্রয় মূল্য 6336 টাকা, ছাড়ের শতকরা হার কত? কোশ্চেন নাম্বার 7 বলা আছে এমআরপি, বলা আছে কত? 9600, আর এসপি বলা আছে 6336, তাহলে 9600 টাকার মালটা 6336 টাকায় বিক্রি করছে। ছাড় কত দিচ্ছে? ছাড় দিচ্ছে 6004 10 7 1 4 আর 6 10 7 1 4 আর 2 6 6 আর 3 9, মানে 3264 টাকা ছাড় দিচ্ছে। 3264 টাকা কার থেকে? এমআরপি থেকে, যার থেকে হবে তার মান নিচে বসবে শতকরা বার করতে গেলে। 3264/9600 ইন্টু 100। আমি বারবার বলছি যার থেকে আমরা কাজ করব, যখনই শতকরা হার বার করব সেই মানটা নিচে বসবে। তাহলে কেটে গেল, এবার বলো কত হবে? এখানে দেখো 6 দিয়ে 96, এটা 34 হবে অ্যান্সার, কারণ 6 দিয়ে 24, 4 আসবে 4 6 24, আর 6 দিয়ে 9 দিয়ে এটা গুণ করলে অনেকটা বেশি চলে যাচ্ছে, 39-এর দিকটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আমি উত্তর এখানে নিয়ে নেবো 34%। উত্তর আমার হয়ে যাচ্ছে এখানে 34%। ঠিক আছে, এরপরে চলো আমরা কোশ্চেন নাম্বার 8 নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 8 আমাদের কাছে কি বলা আছে, বলছে একটি অর্থরাশি 10% বাদ দেওয়া হয়, তারপর অবশিষ্ট অর্থরাশি থেকে 70% বাদ দেওয়া হয়, দিয়ে 1188 টাকা অবশিষ্ট থাকে, অর্থরাশির পরিমাণ কত? আমি অর্থরাশির পরিমাণটাকে ধরে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 8 অর্থরাশির পরিমাণটাকে ধরে নিচ্ছি 100%। তাহলে এখান থেকে 10% বাদ দিলে 100% মাইনাস 10, মানে আমার হাতে থাকছে 90%। এটা বাকি, এই 90% থেকে আবার 70% কমাতে হবে আমাকে। তাহলে 90% থেকে আবার 70% বাদ দেওয়া হয়েছে, তাহলে হাতে ছিল কত? 90% ছিল আমার হাতে, তার থেকে 70% বাদ দেওয়া হয়েছে, তাহলে হাতে থাকছে 30%। তাহলে 90 এ 30% মানে কত? 9 দিয়ে 3 9 27, এই 27 এর মানটাই তো বলা আছে এখানে 1188। 27 এর মানটাই বলে দেওয়া আছে 1188। তাহলে 100 এর মান কত? 1188/27 ইন্টু 100, তাই তো?
দেখো এটা 9 দিয়ে কাটবো আমরা। 9 3 27, 9 কে 9, 3 9 27, 9 2 18। আবার 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 4 12 মানে 4400। এবার এটা আমি 9 দিয়ে কাটলাম, এটা বুঝলাম কিভাবে? দেখো আমার ছিল 1188, এদেরকে যদি প্রত্যেকটাকে নিজেদের মধ্যে যোগ করি, 8 8 16 17 আর 1 18, যদি এদের যোগফলটা 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। সেই হিসাবে তুমি ধরতে পারবে এটা। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ, এই কোশ্চেনটাকে আমি আবার আলাদা রকম ভাবে সাবস্ক্রিপটিভ ডিসকাউন্টের মাধ্যমে করতে পারি। কিভাবে করবো তাহলে অঙ্কটা একটু দেখিয়ে দিই। প্রথমে 10% কমিয়েছে, এক সেকেন্ড, প্রথমে 10% কমানো হয়েছে, তারপরে আবার 70% কমানো হয়েছে, তাহলে এখন হাতে থাকছে কত? -10 -70 মানে -80 প্লাস 7 একে 7, তাহলে 80 থেকে 7 চলে গেলে কত হয়? 3 10 7 1 7 মানে 73। সরি, 3 10 7 7 73। 100 থেকে 73 বাদ গেলে কত হয়? 100 -73। হ্যাঁ, একটু গোলমাল হয়ে গেল এখানে, একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। একটু দেখো, সরি, এখানে যে ভুলটা আমি করছিলাম এই ভুল প্রায় হয়। সেই ভুলটা কি দেখো ভালো করে। আমি এখানে পেয়ে যাচ্ছি টোটালের উপরে 73% ছাড় দেওয়া হয়েছে, 73% কমেছে। তাহলে এখন হাতে থাকছে কত? 100% থেকে 73% বাদ দিয়ে দাও, হাতে থাকছে তোমার 27%। এই 27%টাই বলা আছে 1188। 100%টা কত? তুমি ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারবে 4400। ঠিক আছে? দেখো এইখানে আমি ছাড় দিয়ে যেটা পেয়েছিলাম, কমিয়ে যেটা পেয়েছিলাম, টোটালের উপর কমেছে 73%। তাহলে হাতে থাকবে কত? 100% ছিল, 73% বাদ দেওয়া হয়ে গেল, তাহলে হাতে থাকবে আমার 27%। সেটাই অবশিষ্ট, সেটাই বলে দিয়েছিল 1188। ঠিক আছে, যাই হোক, এখানে আমি বিয়োগ দিয়ে একটু মিস্টেক করছিলাম। বেশ, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 9 বলা আছে 4x x plus 4 আবার 3x minus 1 চতুর্থ সমানুপাতি কত? 4 আর x এর মান এখানে বলা আছে x সমান 2, তাহলে 4x মানে এদিকে পাবো 8, এখানে পাবো 2 প্লাস 4 6, আর এখানে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 8 6 আর 5। আমাকে চতুর্থ সমানুপাতি বার করতে হবে। তার মানে কি? দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। 2 4 8, 2 3 6 মানে 15/4। আমার উত্তর হবে 15/4। দেখো এখানে আমি চতুর্থ সমানুপাতি বার করতে চেয়েছি। চতুর্থ সমানুপাতির ফর্মুলা কি? দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম, তাই না? আমার এখানে উত্তর হয়ে গেল 15/4। চলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 10 আমার কাছে বলা ছিল কি, যে M1 একা 14 দিনে একটি কাজ করে, এটা সময় কার্যের একটা অঙ্ক। এই অঙ্কটা কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। যে উত্তরটা সঠিকভাবে করতে পারবে কমেন্টের মাধ্যমে সবারই প্রথম জানাতে পারবে, তাকে 20 টাকা ফোন পের মাধ্যমে পুরস্কৃত করা হবে, যেটার মাধ্যমে তোমরা খাতা পেন কিনতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 11 নিয়ে আমরা আলোচনা করি। কোশ্চেন নাম্বার 11 আমাদের কাছে কি বলা আছে? যে একটি পণ্যের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, তাহলে দোকানদার পণ্য লাভে বিক্রি করার জন্য সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে? দেখো বলে দিয়েছি কি কোশ্চেন নাম্বার 11 এমআরপি আর সিপির কথা বলা আছে। বলছে ক্রয় মূল্যের থেকে 25% বেশি। সিপি যদি 100 হয়, এমআরপি 125 হবে, কারণ এমআরপি সিপির চেয়ে 25% বেশি। দোকানদার সর্বাধিক কত ছাড় দিতে পারবে? দেখো 125 টাকার মাল ও কিনেছিল 100 টাকায়, সব থেকে বেশি ছাড়ও 25 টাকাই দিতে পারবে। যেই দামে কেনা ছিল সেই দামে বিক্রি করতে পারবে, সেটাই হবে সর্বাধিক ছাড়, যেখানে কোনো লাভ বা ক্ষতি থাকবে না। তাহলে 25 টাকা ছাড় দিতে পারবে কার থেকে? এমআরপি থেকে, মানে 125টা নিচে বসবে ইন্টু 100, 25 5 125, 5 20 100, তার মানে সর্বাধিক সে 20% ছাড় দিতে পারবে। ঠিক আছে, এটা গেল কোশ্চেন নাম্বার 11।
চলো এবার কোশ্চেন নাম্বার 12 দেখি। কোশ্চেন নাম্বার 12 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 12 আমাদের কাছে বলা আছে কি যে রিয়া 35,000 এ একটি ল্যাপটপ বিক্রি করে 25% লাভ করেছে। 30% লাভ করতে চাইলে ল্যাপটপটি কত দামে বিক্রি করতে হবে? সে বিক্রি করেছে সে বিক্রির দাম কত তার? 35,000। তাতে সে কি করেছে? 25% লাভ করেছে, প্রফিট করেছে 25%। আমি সিপি যদি 100 বলি তাহলে এসপি হওয়ার কথা আমার 125। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 25 টাকা লাভে বিক্রি করলে 125 টাকা হবে বিক্রয় মূল্য। এরপর পরবর্তীকালে তাকে লাভ করতে বলেছে কত? 30%। তার মানে 130 করতে হবে আমাকে। তাহলে আমি এখানে বলতে পারি যে এই 125 যেটা পেলাম, 125টাই এখন 35,000। তাহলে 130 এর মান কত? 35,000 বাই 125 ইন্টু 130, তাই তো? চলো এটা আমরা কাটাকুটি করবো। 125 5 দিয়ে 25 দিয়ে আমরা কাটতে পারি। 25 5 125, 25 একে 25, তাহলে 10, 4 5 সঙ্গে 100, 1400। আবার কাটো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 8 40, 280, 280 ইন্টু 130। যখনই আমি করবো 3 8 24, মানে অপশনে লাস্টে আমার 4 থাকতে হবে। এবার দুটোতে 4 থেকে গিয়েছে, আমাকে এখানে গুণটা করতেই হবে, তাই না? তার মানে আমার উত্তর হবে 3 6 4 0 0। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা গেল আমার কোশ্চেন নাম্বার 12। এই কোশ্চেনে তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, এখানে আমাকে বলতে পারতো যে সিপি কত, ল্যাপটপটার ক্রয় মূল্য কত। তাহলে আমাকে এখানে 100 মান বার করতাম। 125টাই 35,000, 100টা কত? তাহলে আমি ক্রয় মূল্যটা বার করতাম। এখানে ক্রয় মূল্য না বলে ডাইরেক্ট 30% লাভে বিক্রয় মূল্যটা চেয়েছিল বলে আমি 130-এর মান বার করে দিয়েছি। ঠিক আছে, এটা গেল আমার কোশ্চেন নাম্বার 11 12। চলো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 দেখি। এবার তো কোশ্চেন নাম্বার 13 আমরা যাবো এবার। কোশ্চেন নাম্বার 13 আমাদের কাছে কি বলা আছে? মোহন একটি পুরনো মোবাইল 4,000 টাকায় কিনে মেরামতের জন্য 500 টাকা ব্যয় করেছে। সে কিনেছিল 4,000, আবার তার উপরে সে মেরামতও করেছে 500 টাকা দিয়ে। তাহলে এখন সিপিটা তার দাঁড়িয়ে যাচ্ছে কত? মোবাইলটার 4,500 টাকা, তাই তো? 4,500 টাকা তার টোটাল মোবাইলটার উপর খরচ। এরপরে সে যখন বিক্রি করবে, সে 4,000-এর উপর হিসাব করলে সে লস যাবে। ওকে হিসাব করতে হবে 4,500-র উপরে, কারণ 500 টাকা পকেট থেকে তো সে লাগিয়েছে, সেটা তো তার সিপি। সে বলা আছে কি যে সে মোবাইলটি 5,000 টাকা বিক্রি করেছে। এসপি কত? এসপি হচ্ছে 5,000। তাহলে লাভ, তার লাভ দাঁড়াচ্ছে 5,000 মাইনাস 4,500, তার মানে 500 টাকা। তার লাভ দাঁড়াচ্ছে কত টাকা? 500 টাকা। কার উপরে? সবসময় মনে রাখবে লাভ ক্ষতি যা হবে সিপির উপরে হবে। তাহলে যার উপরে বলবে তার মানটা নিচে বসবে, ইন্টু 100। 5 9 45, 100/9, তার মানে হচ্ছে 11.1% বা 11.11। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 13। এবার দেখি কোশ্চেন নাম্বার 14 আমাদের কাছে কি বলা আছে। চলো কোশ্চেন নাম্বার 14 আমরা দেখি। বলছে 70 মিটার স্কোয়ার, 70 মিটার স্কোয়ার, 84 মিটার স্কোয়ার আর 112 মিটার স্কোয়ার, এই তিনটি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার জমিকে একই রকম আয়তকার ফুলের বাগানে বিভক্ত করতে হবে। একই রকমের হতে হবে। প্রতিটি বাগানের দৈর্ঘ্য 7 মিটার করে থাকতে হবে। প্রত্যেকটা বাগানের দৈর্ঘ্য যদি 7 করে থাকে, তাহলে প্রস্থ এখান থেকে হওয়ার কথা কত? 70/7 মানে 10। এটা তো ক্ষেত্রফল। এটা কত? 84/7 মানে 12। 112/7 মানে 7 একে 7, 6 7 42, 16। আমরা পেয়ে যাবো 10 12 আর 16। সব থেকে বড় প্রস্থটা আমাকে এখানে বার করতে হবে, মানে এই তিনটের গড় করতে হবে। 10 12 আর 16 গড় আমি পাবো 2 5 10, 2 6 12, 2 8 16, 2 পাবো। তার মানে সব থেকে বড় প্রস্থ হওয়া সম্ভব যেটা, সেটা হবে 2। ঠিক আছে, এখানে বাগানটির প্রস্থ হবে 2 মিটার।
ঠিক আছে, চলো এবার চাই আমরা কোশ্চেন নাম্বার 15-তে। কোশ্চেন নাম্বার 15 আমাদের কাছে কি বলা আছে দেখো। আমরা কোশ্চেন নাম্বার 15-তে যাবো। কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে কি বলে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে আমাকে 30%। সুদের হার আমার কাছে বলা আছে 30%। 6 মাস অন্তর দিচ্ছে সুদ, 6 মাস অন্তর করে দেওয়া হচ্ছে। দেখো সুদের হার 30%, মানে 1 বছরে তাকে 30 টাকা সুদ সে নিয়ে নেবে। ঠিক আছে, সে দেবে 6 মাস অন্তর অন্তর। তাহলে সে দিতে হবে তাকে কত টাকা করে? 15 টাকা করে দিতে হবে না? 30কে 2 দিয়ে ভাগ করো, 15 করে দিতে হবে না? কারণ 6 মাসে 15 টাকা, তারপরে 6 মাসে আবার 15 টাকা। 1 বছরকে আমরা দুটো 6 মাসে ভাঙতে পারি। তাহলে সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 15 হবে। এখানে সুদের হার আমি পেয়ে গেলাম 15%। এবার চক্রবৃদ্ধি সুদ 1 বছরে চেয়েছে, তাহলে 15 6 মাস অন্তর অন্তর নিলে 1 বছর আমি দেবো কবার? 2 বার দেবো। তাহলে 2 বার আমার হিসাবটা কিরকম দাঁড়াবে? 15 যুক্ত 15 যুক্ত 15 ইন্টু 15/100, তাই না? XY ফর্মুলা। তাহলে এটা কত হবে? 30 প্লাস 2.25, তার মানে 32.25। 32.25% তার টোটালের উপর সুদ লাগবে। যদি বা সে 1 বছরে নিত তাহলে 30% লেগে যেত, কিন্তু যেহেতু 6 মাস অন্তর অন্তর নিচ্ছে, সুদেরও সুদ হয় চক্রবৃদ্ধিতে, সেই জন্য ধরো কিছুটা বেশি হয়ে গিয়েছে। 32.25% তার সুদ দাঁড়িয়ে গিয়েছে। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে কি যে তাকে টোটাল কত টাকা শোধ করতে হবে। দেখো সে দিয়েছিল 15,000, তাহলে তার উপরে 32.25% সুদ আছে, তাহলে টোটাল কত তার লাগবে? এর উপরে তুমি 132.25 কে গুণ করে দাও, মানে পার্সেন্ট আছে, পার্সেন্ট তুলে দিয়ে নিচে হয়ে যাবে 100, আবার একটা 100 দশমিকের জন্য, দুটো শূন্য একটা শূন্য, তার মানে আমার 132.25 যদি গুণ করি এখানে আমি পাবো 119, 83, 75 বাই 10 আছে বলে দশমিক একটা আগে চলে আসবে, 1983 7.5। এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা গেল কোশ্চেন নাম্বার 15। চলো কোশ্চেন নাম্বার 16 দেখি আমাদের কাছে কি বলা আছে। কোশ্চেন নাম্বার 16 বলা আছে পি 14 দিনে একটি কাজ করতে পারে, 4 দিনে কত কাজ করবে? পি 14 দিনে পুরো কাজ করে দিচ্ছে, তাহলে 4 দিনে কত করবে? 14 মধ্যে 4, মানে 2 দুগুণে 4, 2 7 14, সে 2/7 অংশ করবে। 2/7 অংশ সে করবে। গেল আমার কোশ্চেন নাম্বার 16। চলো কোশ্চেন নাম্বার 17 দেখে নি। কোশ্চেন নাম্বার 17 আমাদের কাছে কি বলা আছে। কোশ্চেন নাম্বার 17, শিক্ষার্থীদের একটি দলের গড় ওজন হলো 40 কেজি। 40 কেজি ওজনের একটি শিক্ষার্থী ছেড়ে চলে যায়, 34 কেজি ওজনের আরেকজন শিক্ষার্থী দলে যোগ দেয়, নতুন গড় 43.4 কেজি হয়। তাহলে দলে কতজন শিক্ষার্থী ছিল? ও এই দারুণ অঙ্ক এটা একটা। দেখো বলে দিয়েছে কতজন শিক্ষার্থী ছিল আমি জানি না, কিন্তু এদের গড় বলে দিয়েছিল। কতজন শিক্ষার্থী ছিল আমি জানি না, কিন্তু এদের গড় আমার কাছে বলা ছিল 44 কেজি। গড় ছিল 44 কেজি। এবার এখান থেকে 34 কেজি ওজনের একজনা চলে গিয়েছে, 34 কেজি ওজনের একজনা চলে গিয়েছে, সরি 40 কেজি ওজনের একজন চলে গিয়েছে, দিয়ে 34 কেজি ওজনের আরেকজন এসছে, 34 কেজি ওজনের আরেকজন এসছে। নতুন গড়, এটা পূর্বের গড় ছিল এটা 44 কেজি, নতুন গড় হয়েছে কত? নতুন গড় হয়েছে 43.4 কেজি, তাই তো? তাহলে শিক্ষার্থী কতজন ছিল সংখ্যাটা নির্ণয় করতে বলেছে আমাকে এখানে। অঙ্কটা একটু ভালো করে বুঝো। 44 কেজি ছিল আর 40 কেজি গিয়ে 34 কেজি এসছে, মানে কত? একই 40 -40 প্লাস 34, তার মানে 6 কেজি কমে গিয়েছে। যে দলটা ছিল সেই দলের থেকে 6 কেজি কমে গিয়েছে, কিন্তু এখানে বলছে যে না 6 কেজি কমেনি, 44 আর 43.4 কেজি, মানে 0.6 কেজি কমেছে, তাই না? তাহলে 6কে 0.6 দিয়ে ভাগ করে দিলে আমি টোটাল শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাবো। কত পাবো? 6/0.6, তুলে দিয়ে উপরে 10, 6 6 কেটে গেল, মানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 10 জন। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে শর্টে তোমাদেরকে করতে হবে। এবার এই অঙ্কটা যদি তোমরা বলো যে একটু ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিতে, তাহলে আমি দেখো একটু বোঝানোর চেষ্টা করছি, যাদের এটা মাথায় ঢুকলো না তাদের জন্য স্পেশাল হবে। দেখো এই অঙ্কটা আমার খুব ভালো লাগলো, এই অঙ্কটা করে। অঙ্কটা দেখো কত সুন্দর হবে।
বলছে একটি দলে গড় ওজন 44 কেজি। আমি জানি না কতজন ছিল, আমি ধরছি দলে ছিল x জন, তাদের গড় ওজন 44 কেজি। তাহলে মোট ওজন কত হবে? মোট ওজন হবে 44x, 44x হবে মোট ওজন। এই 44x থেকে 40 কেজি ওজনের চলে গিয়েছে, 34 কেজি ওজনের একজন চলে এসছে। এটা গেল টোটাল। এখন দেখো 40 কেজি চলে গেল, 34 কেজি চলে এলো। এটা তো x জন নিয়ে থেকে গেল, x জন তার পরিবর্তন হলো না, একজন গেল একজন এলো। এবার এখানে নতুন গড় হয়ে গিয়েছে 43.4 কেজি, তাই তো? এবার চলো কোনাকুনি গুণ লাগাও। এখানে কত পাবো? 44x মাইনাস 6 সমান 43.4x। এক্স গুলোকে যদি একদিক করো, 44x মাইনাস 43.4x সমান 6, তাহলে 0.6x সমান 6। তাহলে x এর মান কত হবে? 6/0.6, উপরে 10, 6 6 কেটে গেল 10 জন। ঠিক আছে, এটা গেল ডিটেলস। দেখো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার 18 আমরা দেখি। কোশ্চেন নাম্বার 18 আমাদের কাছে কি বলা আছে? x:y হচ্ছে 7:x:y হয়ে গেল আমার 7:2। তাহলে 7x প্লাস 4y is to 7x minus 4y এর মান কত? দেখো 7x মানে 7 7 49 যুক্ত 4 2 8 আর is to 49 মাইনাস 8। দেখো 7x, x এর মান তো 7, 7 7 49, y এর মান 2, 4 2 8, তাহলে 49 যুক্ত 8 আর 49 মাইনাস 8 কত পাবো আমরা? 49 8 আর 9 17 7 5 57 is to 49 থেকে 8 চলে গেলে 41। উত্তর হয়ে গেল আমার 57 is to 41। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 18। চলো কোশ্চেন নাম্বার 19 দেখি। অঙ্কগুলো খুবই সোজা ছিল এই শিফটে, দুটো একটা অঙ্ক ছিল একটু কনসেপচুয়াল, তাই না? চলো কোশ্চেন নাম্বার 19 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 19 বলা আছে কি যে একটা সরল দেওয়া আছে। চলো দেখি সরলটা করি। 36 মাইনাস 48 গণিত 7 ভাজিত 16, এটা ব্র্যাকেট আছে, মাইনাস 19 যুক্ত 3 মাইনাস 24, এটা আমাদের বলা আছে। আমরা ব্র্যাকেটের কাজগুলো যদি করি, এখানে কি পাবো আমরা? 48 গণিত 7 নিচে 16, 3 16 48 মানে 3 7 এখানে পেয়ে যাবো আমরা, এটা থেকে পেয়ে যাবো 21। আর এখানে দেখো 19 আর 3 যোগ করলে আমরা পাবো কত? 22, 22 মাইনাস 24 মানে পাবো মাইনাস 2, এটা থেকে আমরা পেয়ে যাবো মাইনাস 2। তাহলে এখানে আমরা কি লিখবো? 36 মাইনাস 21 মাইনাসে মাইনাসে প্লাস 2, তার মানে কত? 36 আর 2 38 মাইনাস 21, 8 থেকে 1 চলে গেল 7, 3 থেকে 2 চলে 1, মানে উত্তর হয়ে গেল আমার এখানে 8 থেকে 1 চলে গেল 7, উত্তর হয়ে গেল আমার এখানে 17। ঠিক আছে, এইভাবে করো। এখানে এইগুলো একটা লাইনে কনসেপ্ট, এখানে মুখে মুখে করার চেষ্টা করো, এগুলো পরীক্ষা হলে টাইম সেভ হবে অনেক। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20 নিয়ে আমরা আলোচনা করি। কোশ্চেন নাম্বার 20 আমাদের কাছে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 20 আমাদের কাছে বলা আছে কি? বলছে 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 15 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির উচ্চতা কত? দুটোরই আয়তন 1। তাহলে এখানে ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত পাবো? 4/3 পাই আর কিউ, এটা গেল গোলক। আর শঙ্কু কত পাবো? শঙ্কু আমরা পাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা পাবো আমরা শঙ্কু। এই দুটো তো সমান হবে। এবার এখানে একটা কথা বলা আছে, 15 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট, এইখানে যেটা আমরা ব্যাসার্ধ পেয়েছি শঙ্কুর, তাহলে এখানে করবোটা কি? 4/3 ইন্টু পাই গণিত 15 গণিত 15 গণিত 15 পাই আর কিউ, এইটা সমানই আমরা করবো কি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে কি এখানে 15/2 হবে। কেন 15/2 হলো? 15টা ছিল ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ করতে হবে আমাকে, এখানে আর ব্যাসার্ধ, তাহলে 15/2 ইন্টু 15/2 ইন্টু এইচ, এটাই হবে আমাদের। তাহলে এবার আমরা করো, চলো 15 গুলোকে কাটো, একটা 15 দুটো 15, একটা 15 দুটো 15, একটা পাই একটা পাই, একটা 3 একটা 3 কেটে গেল। তাহলে আমার এখানে পড়ে রয়েছে কি? 4 15 60, এইচ এর মান কত পাবো? 4 গণিত 15 গণিত 2 গণিত 2, 4 15 60 গণিত 2 2 4, 4 6 24 মানে 240।
ঠিক আছে, এটা একটা পাতির সূত্র অনুযায়ী করবে। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে আর সেটা ব্যাসার্ধ, আর ওখানে ব্যাস বলা ছিল বলে আমি এখানে 15/2 করলাম। ঠিক আছে, আমাদের আজকে 20টি প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। তোমাদের কোশ্চেন নাম্বার 10 হলো হোমওয়ার্ক। যে সঠিক উত্তর দেবে ফার্স্ট কমেন্টের মাধ্যমে সে 20 টাকা জিতে নেবে। আজকে আমাদের ক্লাস এখানেই। জয় হিন্দ।